প্রবাসে বছরের পর বছর হাড়ভাঙা খাটুনির পর দেশের নিজের এক টুকরো জমি কেনার স্বপ্ন তো আমাদের সবারই থাকে, তাই না? কিন্তু এই সুন্দর স্বপ্নটাই যে কখন একটা চরম দুঃস্বপ্নে পরিণত হতে পারে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব জমি কেনার ক্ষেত্রে প্রবাসীরা সাধারণত কোন কোন ফাঁদে পড়েন আর কিভাবে নিজেদের কষ্টার্জিত অর্থ একদম নিরাপদে রাখা যায়। আচ্ছা, চলুন একদম গভীরে যাওয়া যাক। ব্যাপারটা শুরু হয় খুবই পরিচিত একটা গল্প দিয়ে। হঠাৎ একদিন দেশ থেকে একজন শুভাকাঙ্ক্ষী আত্মীয়র ফোন এলো, ভাই, বাড়ির পাশেই দারুণ একটা প্লট পাওয়া যাচ্ছে, এক্ষুনি না নিলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। ব্যাস, এই একটা মাত্র ফোন কল আর সেই সাথে শুরু হয়ে যায় এক বিশাল ঝুঁকির যাত্রা। আপনি হয়তো ওই কথায় বিশ্বাস করে প্রবাস থেকে কষ্টার্জিত টাকাটা পাঠিয়েও দিলেন, কিন্তু ভাবুন তো 2 বছর পর দেশে ফিরে যদি দেখেন আপনার সেই জমি অন্য কারো নামে রেজিস্ট্রি করা, চোখের পলকে 20 লাখ টাকা একেবারে হাওয়া হয়ে গেল। এই ধরনের ভয়াবহ আর্থিক ক্ষতি থেকে বাঁচার উপায় আসলে কি? আজকের আলোচনায় আমরা এই পুরো ব্যাপারটা ধাপে ধাপে খুলব। আমরা দেখব প্রবাসীদের জমি কেনার ফাঁদ, আইনি ও কাগজপত্রের মারপ্যাচ, জমির বাস্তবিক ও আর্থিক ঝুঁকি, একটা 3 ধাপের কার্যকর অ্যাকশন প্ল্যান এবং সবশেষে পুরো আলোচনার সারসংক্ষেপ। প্রথমেই আসা যাক দ্য এক্সপ্যাট ল্যান্ড ট্র্যাপ বা প্রবাসীদের জমির ফাঁদ নিয়ে। পরিবার বা আত্মীয় স্বজনের ওপর আমাদের এই যে অন্ধ বিশ্বাস, সেটাই কিভাবে অনেক সময় সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় সেটা বোঝা অত্যন্ত জরুরি। আর এই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায় যখন আমরা দেখি যে বাংলাদেশে জমি জমা নিয়ে যত বিরোধ হয় তার প্রায় 63% ক্ষেত্রে কোনো না কোনো আত্মীয় জড়িত থাকে। পরিসংখ্যানটা চমকে দেওয়ার মতো, তাই না? এর মানে এই নয় যে আপনার আত্মীয়রা ইচ্ছা করে আপনার সাথে প্রতারণা করছেন, বরং তারা নিজেরাও অনেক সময় চতুর দালালদের ফাঁদে পা দিয়ে ফেলেন, আর দিন শেষে মাসুলটা গুনতে হয় আপনাকেই। তাহলে এই ফাঁদ থেকে বের হওয়ার উপায় কি? উপায় হলো পেশাদারিত্ব। জমি কেনার আগে শুধু আত্মীয়দের ওপর নির্ভর না করে পারলে সরাসরি দেশে গিয়ে জমি যাচাই করুন। আর সেটা যদি সম্ভব না হয় তবে অবশ্যই একজন নিরপেক্ষ এবং পেশাদার আইনজীবী নিয়োগ দিন। আত্মীয়দের ভালোবাসুন ঠিক আছে, কিন্তু আইনি বিষয়ে পেশাদার মানুষের সাহায্য নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবার আসি দ্বিতীয় ভাগে, আইনি ও কাগজপত্রের ভ্রম। কাগজপত্রের পেছনের আসল সত্যটা কি? শুধু একটা দলিল হাতে পেয়ে গেলেন মানেই যে জমির নিরঙ্কুশ মালিকানা নিশ্চিত হয়ে গেল? এই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জাস্ট একবার ভাবুন, এই মুহূর্তে বাংলাদেশের আদালতগুলোতে প্রায় 30 লাখ জমির মামলা পেন্ডিং আছে। জি, ঠিকই শুনেছেন, 30 লাখ। অনেকেই মনে করেন দলিল হাতে পেয়ে গেছি মানেই কাজ শেষ, কিন্তু পূর্বের কোনো আদালতের নিষেধাজ্ঞা বা বিরোধ আছে কিনা সেটা যাচাই না করলে এই 30 লাখ মামলার ভিড়ে আপনার সাধের জমিও আটকে যেতে পারে যে কোনো সময়। আর ঠিক এই জন্যেই কাগজপত্রের সত্যতা যাচাই করাটা একদম মাস্ট। স্থানীয় ভূমি অফিসে গিয়ে এসএ খতিয়ান, আরএস খতিয়ান এবং মিউটেশন পর্চা বা নামজারি খুব ভালোভাবে চেক করে নিতে হবে। মনে রাখবেন, জমি কেনার ক্ষেত্রে এই কাগজগুলোই হলো আপনার মালিকানার আসল প্রমাণ। এখন এই জায়গাটায় যে ব্যাপারটা সবচেয়ে ইন্টারেস্টিং তা হলো বায়না দলিল আর সাব কবলা দলিলের মধ্যে পার্থক্য বুঝতে না পারা। এটা একটা ভয়ঙ্কর আইনি বিভ্রম। বায়না দলিল মানে হলো আপনি ভবিষ্যতে জমিটি কিনবেন তার একটা প্রতিশ্রুতি মাত্র। অন্যদিকে সাব কবলা হলো প্রকৃত মালিকানা আপনার হাতে আসার প্রমাণ। শুধু বায়না করে নিশ্চিন্ত হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই, কারণ এই সুযোগে বিক্রেতা অন্য কারো কাছে জমি বিক্রি করে দিতে পারে। দালালদের একটা খুব পরিচিত ট্রিক হলো আর্টিফিশিয়াল আর্জেন্সি বা কৃত্রিম তাড়া দেওয়া। তারা বলবে কালকের মধ্যেই অন্য পার্টি জমিটা নিয়ে নেবে, যেন সেই অদৃশ্য ক্রেতা সবসময় দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। এই কথায় কান দিয়ে তড়িঘড়ি করে বায়নার টাকা দিলে অনেক সময় 3 লাখ টাকার মতো বড় অঙ্ক গচ্চা যায়। তাই তাড়াহুড়ো নয়, জমি কেনার ক্ষেত্রে কমপক্ষে 7 দিন সময় নিন। তাড়াহুড়ো মানেই সেখানে কোনো না কোনো ঘাপলা আছে। আমাদের পরবর্তী সেকশন, জমির বাস্তবিক ও আর্থিক ঝুঁকি। এমন কিছু অদেখা বিপদ যা শুধু কাগজে ধরা পড়ে না। মাঠের বাস্তবতা আসলে কতটা আলাদা হতে পারে, চলুন সেটাই দেখি। চলুন এবার দেখি কিভাবে এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়। কাগজে আর বাস্তবের মাপে কতটা ফারাক থাকতে পারে ভাবুন তো। দলিলে হয়তো লেখা আছে জমির পরিমাণ 10%,
কিন্তু বাস্তবে মাঠে গিয়ে মাপলে দেখা যায় সেটা মাত্র 7.5%। এই সামান্য গরমিলের কারণে কিন্তু মুহূর্তের মধ্যেই আপনার 3 থেকে 5 লাখ টাকার লোকসান হয়ে যেতে পারে। তাই সরকারি সার্ভেয়ার দিয়ে সরাসরি জমি মেপে নেওয়া ছাড়া আসলে কোনো বিকল্প নেই। এর বাইরেও বেশ কিছু গুপ্ত বিপদ একদম ঘাপটি মেরে থাকে। যেমন ধরুন, বিক্রেতা হয়তো জমি বিক্রি করছেন, কিন্তু তার অন্য ভাই বোনদের সম্মতিই নেই। এই ওয়ারিশি সম্পত্তির ঝামেলায় পড়লে অন্তত 10 বছরের জন্য আপনাকে আদালতে ঘুরতে হতে পারে। এছাড়া জমিটি হয়তো কোনো ব্যাংকে বন্ধক রাখা আছে। বর্তমানে খেলাপি ঋণের কারণে লক্ষাধিক জমি জব্দের প্রক্রিয়ায় রয়েছে। আর সবশেষে এমন জমিও বিক্রি হয় যার কোনো যাতায়াতের রাস্তাই নেই। সস্তায় পাওয়া এই প্রপার্টিগুলো আসলে কোনো সম্পদ নয়, বরং গলার কাঁটা। এসব গুপ্ত বিপদ থেকে বাঁচার মোক্ষম ঢাল কি? ঢাল হলো সঠিক কাগজপত্র বের করা। সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনাকে অবশ্যই এনকামব্রেন্স সার্টিফিকেট বা নির্দায় সনদ নিতে হবে, যা প্রমাণ করবে জমিতে কোনো ঋণ বা বন্ধক নেই। আর উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির ক্ষেত্রে ওয়ারিশান সনদ সংগ্রহ করাটা একদম বাধ্যতামূলক। এতক্ষণ তো অনেক সতর্কতার কথা শুনলাম, এবার আসি সমাধানে। আমাদের 3 ধাপের অ্যাকশন প্ল্যান। কিভাবে আপনার স্বপ্নকে সুরক্ষিত করবেন, যা আজ থেকেই প্রয়োগ করা সম্ভব। প্রথম ধাপ, আপনার আয়ের 15% দিয়ে একটা আলাদা ফান্ড তৈরি করুন। টাকাটা সরাসরি পরিবারের কাছে না পাঠিয়ে নিজের নামে এফডিআর বা সঞ্চয়পত্রে রাখুন, যেখানে আপনি অনায়াসেই 11 থেকে 12% পর্যন্ত মুনাফা পেতে পারেন। দ্বিতীয় ধাপ হল আগে থেকে জমির তালিকা এবং স্থানীয় পেশাদার আইনজীবীদের সাথে যোগাযোগ তৈরি করে রাখা। গুগল ম্যাপ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ ক্ষেত্রে দারুণ কাজে দেয়। আর তৃতীয় ধাপ, পরিবারের সদস্যদের এই কড়া নিয়মগুলো বুঝিয়ে বলা। কোনো ধরনের আগাম টাকা দেওয়ার আগে যেন অবশ্যই এই যাচাই প্রক্রিয়াগুলো ফলো করা হয়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সারসংক্ষেপ এবং শেষ কথা, চলুন আজকের মূল বিষয়গুলো চট করে আপনার মেমোরির জন্য আরেকবার ঝালিয়ে নিই। একটু দ্রুত মিলিয়ে নিন এই 8টি পয়েন্ট। 1. নিরপেক্ষ আইনজীবী নিয়োগ। 2. খতিয়ান ও নামজারি যাচাই করা। 3. দালালদের কৃত্রিম তাড়া একদম এড়িয়ে চলা। 4. বায়না নয়, সাবকবলার দিকে ফোকাস করা। 5. সার্ভেয়ার দিয়ে জমির আসল মাপ নেওয়া। 6. ওয়ারিশান সনদ চেক করা। 7. নির্দায় সনদ দিয়ে বন্ধকি জমি যাচাই করা। এবং 8. জমিতে যাওয়ার রাস্তা আছে কিনা তা নিশ্চিত করা। সুতরাং সবচেয়ে চিন্তার বিষয় হলো প্রবাসীদের এই যে রক্তপানি করা অর্থ, সেটা একবার কোনো প্রতারকের ফাঁদে হারিয়ে গেলে তা কি আর কখনো ফিরে আসে? উত্তরটা কিন্তু আমাদের সবারই জানা। আশা করি আজকের এই আলোচনা আপনাদের একটি নিরাপদ বিনিয়োগের পথ দেখাতে সাহায্য করবে। আগামী বিশ্লেষণে আমরা কথা বলবো দেশে বাড়ি নির্মাণের সময় ঠিকাদারদের প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন সেই উপায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ হোক আপনার প্রতিটি বিনিয়োগ।